তারা বিশ্বাসঘাতকতা করেছে। কিছুদিন ধরে ইসলামী দলগুলোর জোটে আসন বন্টন নিয়ে মনোমালিন্য চরমে। জামায়াত ইসলামী আন্দোলন ও শরিক দলগুলো নিজেদের দাবি ঠেলে দেয়। সমঝোতা অসম্পূর্ণ, ক্ষমতার লোভ যেখানে মানুষকে অন্ধ করে দেয়, সেখানে একজন মানুষ সব সুযোগ হাতের মুঠোয় পেয়েও সেগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছেন। একটা কথা শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান মুফতি সৈয়দ রেজাউল করিম, যাকে মানুষ পীর সাহেব চরমনাই নামে চেনেন, তিনি বাংলাদেশের রাজনীতিতে এমন এক নজির স্থাপন করে চলেছেন যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক রহস্যময় হয়ে থাকবে। লাল গালিচার ভেতরে চলছে তীব্র দর কষাকষি, বাইরে জমে উঠেছে কৌতূহল। ভোটের আগেই কি ঐক্য টিকে থাকবে, নাকি ভাগাভাগির দ্বন্দ্বে জোট ভেঙে যাবে? চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশের রাজনৈতিক মাঠ উত্তেজনার স্ফুলিঙ্গ। শুরুটা হয়েছিল একটি বৃহত্তর ঐক্যের স্বপ্ন নিয়ে। এক বাক্সে ভোট টানার প্রত্যাশায় বেশ কিছু ইসলামী ঘরানার দল আগে থেকে নিজেদের মধ্যে সমঝোতা প্রক্রিয়া শুরু করে। উদ্দেশ্য ছিল স্পষ্ট, সম্মিলিত শক্তিতে নির্বাচনী মাঠে নামা। কিন্তু প্রশ্ন উঠেছিল, জোটবদ্ধ লড়াই হবে নাকি একক শক্তির প্রদর্শন? এই দ্বিধাদ্বন্দ্বে কিছুটা দোলাচলে কাটের সময়। তবে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে সামিল হওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় নাগরিক পার্টির সবশেষ যোগ হওয়া ঐক্যের পরিষদ এবি পার্টি। এভাবে দল সংখ্যায় দাঁড়ায় 11-তে। সংখ্যা চূড়ান্ত হলেও চূড়ান্ত হয়নি আসন বন্টনের সেই সমীকরণ। এই সমঝোতা এখনো অধরা, এখনো অনিশ্চয়তার মেঘে ঢাকা। এই অনিশ্চয়তার মাঝে একটি ঘটনা জটিলতা বাড়িয়ে দেয়। পুলিশ ও সাধারণ মানুষের একটি ঘটনাকে কেন্দ্র করে তৈরি পরিস্থিতির প্রেক্ষাপটে জোটে এনসিপি যুক্ত হয়, পাল্টে যায় আসন বন্টনের প্রাথমিক রূপরেখাটাই। নতুন একজন শক্তিশালী শরিকের প্রবেশ মানেই আগের হিসাব নিকাশে পরিবর্তন। ফলে যে আলোচনা কিছুটা গতিপ্রাপ্ত হয়েছিল তা আবারও শুরু হয় শূন্য থেকে। সেই আলোচনাই এখনও চলছে অব্যাহতভাবে রাত দিনের সীমাহীন বৈঠকে। তবে আলোচনার টেবিলে পড়ে থাকা একটি খসড়া তালিকা সাংবাদিকদের হাতে আসে। সেই খসড়ায় উল্লেখ করা হয়েছে 190টা আসনের কথা, যা জামায়াতে ইসলামী নিজেদের জন্য রেখে দিয়েছে প্রাথমিকভাবে। আর জাতীয় পার্টি বা এনসিপিকে বরাদ্দ দেওয়া হয়েছে 30টি আসন। এনসিপির এক নেতার কণ্ঠে স্বস্তির আভাস। তিনি বলেন, জামায়াতের সঙ্গে আমাদের 30টি আসন কনফার্ম হয়েছে এবং এই আসনটা আরও বাড়তে পারে। এবং এই 30টি আসনে আমাদের প্রার্থী মোটামুটি কনফার্ম। নির্বাচনের জন্য আমাদের প্রার্থীরা প্রস্তুত। শীঘ্রই আজকালের মধ্যে ঘোষণা আসতে পারে। তার এই বক্তব্য যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে, তাতে মনে হয় দলটির আসন বন্টনকে প্রায় চূড়ান্ত বলে মনে করছে। কিন্তু এই 30টি আসনই তো বাকি শরিকদের জন্য নতুন টানাপোড়েনের সূত্রপাত ঘটায়। কারণ বাকি যে 80টি আসনের কথা ভাবা হচ্ছে, তার বড় অংশীদারিত্বের দাবিদার চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। খসড়া তালিকায় তাদের জন্য বরাদ্দ দেখানো হয়েছে 40টি আসন, কিন্তু দলটির দাবি এর চেয়ে অনেক বেশি। তাদের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টির দেখা মিলেছে। তারা মনে করছে, জামায়াতে ইসলামীর পরে সবচেয়ে বড় শক্তি হিসেবে তাদের আরও বেশি আসন পাওয়ার দাবি রাখে। শুধু ইসলামী আন্দোলনই নয়, জোটের অন্যান্য শরিকদের হিসাবও কম জটিল নয়। খসড়া অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য রাখা হয়েছে 15টি আসন, খেলাফত মজলিসের আরেকটি অংশের জন্য 7টি আসন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এর জন্য বরাদ্দ 7টি আসন, এবি পার্টির জন্য 3টি এবং বাংলাদেশের দল বিপিডি এর জন্য 2টি আসন। সংখ্যাগুলো দেখে মনে হতে পারে সব ঠিকঠাক, কিন্তু বাস্তবতা অন্যরকম। জামায়াতে ইসলামীর এক নেতা স্বীকার করেন, এনসিপি ছাড়া আর কারোর সাথেই আলোচনা চূড়ান্ত হয়নি জামায়াতের। এনসিপির ব্যাপারটা সঠিক, এটা ফাইনাল হয়ে গেছে। আর প্রতিটা আলোচনা কাছাকাছি, অর্থাৎ একটি দলকে চূড়ান্ত হওয়া নিয়ে অন্যান্য দলগুলো অপেক্ষায়। তাদের ভাগ্য এখনো সুনির্দিষ্ট নয়। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় ধাক্কাটি আসে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। জোটের শেষ মুহূর্তে যোগ দেওয়া এনসিপিকে 30টি আসন দেওয়ার সিদ্ধান্তে তারা প্রচণ্ড ক্ষুব্ধ। দলটির এক প্রবীণ নেতা, তার চোখে মুখে রাগ আর হতাশার ছাপ স্পষ্ট। সাংবাদিকদের বলেন, এই বন্দোবস্ত জোটের শরিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তিনি তার বক্তব্যে আরও স্পষ্ট করেন, ইসলামী আন্দোলন বলেছে যে আমরা জামায়াতের সাথে জোট করি নাই, আমরা 8 দলের সাথে নির্বাচনের সমঝোতা করেছি। এটা কিন্তু উনি বলেছেন। ওনাকে আপনাকে যদি আসন দিতে হয়, তবে 8 দল সম্মিলিতভাবে তাকে আসন দেবে না। সে তো একক কোনো দল দিতে পারবে না। একক যদি যে দল দিয়ে থাকে, তারা যদি মনে করে 8 দলীয় নির্বাচনী সমঝোতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এই বিশ্বাসঘাতকতার অভিযোগটি মোটেও হালকা নয়। এটি জোটের অভ্যন্তরে একটি গভীর ফাটলের ইঙ্গিত দেয়। ইসলামী আন্দোলনের এই রোষ জোটের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাদের এই তিক্ত প্রতিক্রিয়া এতটাই তীব্র যে তারা প্রকাশ্যে জামায়াতের নেতৃত্বকে দায়ী করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন উঠে আসে, আসন ভাগাভাগির এই জটিল সমীকরণের সমাধান কি আদৌ সম্ভব?
11 দলকে কি একই ছাতার নিচে দাঁড় করানো যাবে, নাকি ভোটের আগেই চির ধরবে সমঝোতার ফাটল? এটি এখন সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্ন। এই টানাপোড়েন শুধু নেতাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি গিয়ে পৌঁছেছে সাধারণ নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যেও। জামায়াতের এক তৃণমূল কর্মী, যিনি দীর্ঘদিন ধরে দলের সাথে আছেন, তার ভাষ্য, সব দলকে খুশি রাখা খুব কঠিন। আমাদের তো কিছু দাবি আছে, কিন্তু জোট বাঁচাতে সবাইকে কিছু না কিছু দিতেই হবে। অন্যদিকে ইসলামী আন্দোলনের এক যুবনেতার কণ্ঠে ক্ষোভ, আমরা মাঠে ময়দানে যে কাজ করি সেই শক্তির স্বীকৃতি আসন বন্টনে ঠিকভাবে পড়ছে না। শেষ পর্যন্ত যে দল এসেছে তাকে এতগুলো আসন দেওয়া হচ্ছে, এটা ন্যায়সঙ্গত নয়। বিশ্লেষকদের মতে ইসলামী দলগুলোর এই জোট গঠনের পেছনে শুধু নির্বাচনী গণিত কাজ করছে না, কাজ করছে বৃহত্তর রাজনৈতিক সমীকরণেও। তারা একটি ঐক্যবদ্ধ শক্তি হিসাবে আবির্ভূত হতে চায়, যা বর্তমান রাজনৈতিক পট ও পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। কিন্তু এই ঐক্য যদি ভাগাভাগি দ্বন্দ্বে ভেঙে পড়ে, তাহলে তাদের রাজনৈতিক প্রাসাদ নির্মাণ মাটিতে মিশে যাবে। একজন রাজনৈতিক পর্যবেক্ষকে তার মূল্যায়নে বলেন, এটি শুধু আসনের লড়াই নয়, এটি নেতৃত্বের কর্তৃত্ব, দলের প্রভাব এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লড়াই। জামায়াত নেতৃত্ব দিচ্ছে, কিন্তু অন্যান্য দলগুলো নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে। এই ভারসাম্য রক্ষা করা অত্যন্ত সূক্ষ্ম এক শিল্প। এদিকে সময় বয়ে চলে দ্রুত। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই চাপ বাড়ছে জোটের ওপর। প্রার্থী তালিকা চূড়ান্ত, মনোনয়নপত্র জমা, এই সব কাজের জন্য সময়সীমা অত্যন্ত সীমিত। এই সময়ের মধ্যেই যদি তারা নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে না পারে, তবে আলাদা আলাদা করে ভেঙে যাওয়াটাই স্বাভাবিক পরিণতি হবে। অনেকের মতে ইসলামী আন্দোলনের ক্ষোভ যদি গভীর হয় এবং তারা যদি জোট থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়, তাহলে জোটের অস্তিত্বই সংকটে পড়বে। আবার কেউ কেউ মনে করেন শেষ মুহূর্তে সমঝোতা হয়ে যাবে, কারণ সব দলই জানে যে বিভক্ত হয়ে গেলে তাদের রাজনৈতিক ক্ষতি হবে। একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে ইসলামী আন্দোলনকে আরও কয়েকটি আসন দেওয়ার মাধ্যমে সন্তুষ্ট করার চেষ্টা চলছে। সম্ভবত জামায়াতের নিজের আসন থেকে কিছু আসন ছেড়ে দেবে, অথবা অন্য কোনো দলের আসন কমিয়ে সেখানে সমন্বয় করা হবে। কিন্তু সেক্ষেত্রে সমস্যা থেকে যায়, একটি দলের আসন কমলেও সেই দলও কিন্তু ক্ষুব্ধ হবে। এই সামঞ্জস্য বিধান একটি পাথরের পাজলের মতো, যেখানে একটু নাড়া দিলে অন্য অংশটির অবস্থান বদলে যায়। রাজনীতিতে এই পর্দার আড়ালের নাটকের প্রতিটি অঙ্ক সাধারণ মানুষের জন্য বড়ই কৌতূহলের। তারা টেলিভিশনের পর্দায় নেতাদের বক্তব্য শুনছে, সংবাদপত্রের শিরোনাম দেখছে, আর ভাবছে এবারের নির্বাচনে ইসলামী শিবিরের ভোটারদের জন্য নির্দেশনা কী হবে। তারা একত্রিত হয়ে লড়বে, নাকি বিভক্ত শক্তিতে জোট হয়ে পড়বে? এই প্রশ্নের উত্তর জোটের নেতারাও এখনও দিতে পারছেন না। সন্ধ্যা নেমে এলো, সেই কনফারেন্স রুমের আলো এখনও জল করছে। ভেতরে বৈঠক চলছে, হয়তো ভোরের আলো ফুটতেই বেরিয়ে আসবে কোনো চূড়ান্ত ঘোষণা, অথবা হয়তো আরও কিছুদিন টানাটানি চলবে। শেষ পর্যন্ত কি হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে এতটুকু নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী দলগুলোর এই জোট যদি টিকে থাকে এবং শক্তিশালী অবস্থানে নির্বাচনে অংশ নিতে পারে, তাহলে নির্বাচনী ফলাফলের উপর এর প্রভাব হবে অত্যন্ত গভীর। আর যদি ভেঙে যায়, তাহলে রাজনৈতিক বিশ্লেষকদের জন্য থাকবে গবেষণার নতুন উপাদান, আর সাধারণ মানুষের জন্য থাকবে বিস্ময়। একটি দেশ, একটি নির্বাচন, আর 11টি দলের ভাগ্যের সমীকরণ। এই সমীকরণের ফলাফল এখনও অজানা। প্রতিটি দল নিজ নিজ কক্ষপথে ঘুরছে, কিন্তু কেন্দ্রবিন্দুতে টানে ঐক্যের মাধ্যাকর্ষণ। সেই টান কতটা শক্তিশালী তা সময় বলবে। এখন শুধু অপেক্ষা সেই চূড়ান্ত সিদ্ধান্তের, যা হয়তো পাল্টে দিতে পারে অনেক কিছুর গতিপথ। দর্শক, আপনার কি মনে হয়, এই জোট টিকবে, নাকি ভাগাভাগির দ্বন্দ্বে হারিয়ে যাবে ঐক্যের স্বপ্ন? মন্তব্যে আপনার মতামত জানান। আর এই ধরনের গুরু রাজনৈতিক বিশ্লেষণের প্রতিবেদন সরাসরি আপনার ডিভাইসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন। যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদনে।